আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন শেখ হাসিনা, শেখ রেহানার সাথে সেই বিমানে ছিলেন বাংলাদেশের কোনো একটি বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাও। তো তাহলে ইউনূস সরকারকে শেখ হাসিনা আবার বিমান পাঠানোর চ্যালেঞ্জ দেবেন না কেন বলুন? শেখ হাসিনাকে যদি আবারও সর্বোচ্চ সেনা কর্মকর্তাদের প্রহরায় নিয়ে আসবার জন্য বিমান না পাঠানো হয়, তাহলে শেখ হাসিনা ফেরেন কি করে? বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, আইন উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টারাই বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা নিয়ে নানা রকম হুঙ্কার দিচ্ছেন এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অনেকে, বিশেষ করে 2024-এর বিপ্লবী যে ছাত্র নেতারা, তারা বলছেন যে এই রায় কার্যকর করা না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কিছুতেই সম্পর্ক স্বাভাবিক হবে না, ভারত যতদিন না শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে। এমনকি ধরেন হাসনাত আবদুল্লাহ, তিনি রোগশয্যায় থাকা গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে দেখতে গিয়ে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন যে খালেদা জিয়ার ততদিন বেঁচে থাকা উচিত যতদিন বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা না হয়। খালেদা জিয়া যাতে শেখ হাসিনার ফাঁসি দেখে তারপর মৃত্যুবরণ করতে পারেন, সেজন্যই নাকি দেশবাসীর দোয়া করা উচিত। এমন সব হুঙ্কার এবং আলাপ আলোচনা যখন চলছে, তখন শেখ হাসিনা নিজেই এমন এক অডিও বক্তব্য দিয়ে বসেছেন দলীয় নেতাকর্মীদের কাছে, যেখানে তিনি চ্যালেঞ্জ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছেন যে সাহস থাকলে তারা যাতে প্লেন পাঠায় এবং সেই প্লেনে করে তিনি বাংলাদেশে ফিরে যেতে চান এবং দেখতে চান যে কার ফাঁসির দড়ি, কার বুলেট এত শক্তিশালী। শেখ হাসিনা এই যে এমন একটা বক্তব্য দিয়ে বসলেন, এটা কি রাজনৈতিক বক্তব্য? এর পেছনে কি কোনো যুক্তি নেই? দেখেন, ভারতের ভেতরে, সরকারের ভেতরে, ভারতের সাবেক কূটনীতিকরা সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনায় কিংবা ভারতের অনেক বিশেষজ্ঞ আলোচনায় সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ঠিক এই কথাটাই বলেছেন, যেই যুক্তির ওপর ভর করে শেখ হাসিনা এমন একটা চ্যালেঞ্জ ইউনূস সরকারকে দিয়ে দিলেন যে পাঠান না, প্লেন পাঠান, আমি সেই প্লেনে চড়ে বাংলাদেশে যেতে চাই। ভারতেও এই আলাপটা ভীষণ জোরদার ভাবে আছে যে শেখ হাসিনা তো পালিয়ে কোনো খানা খন্দ, নদী নালা, ধানের ক্ষেত পার হয়ে তবে বাংলাদেশের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে ঢোকেন নাই। তিনি ভারতে এসেছেন বাংলাদেশের সামরিক বিমানে, এবং বাংলাদেশের সামরিক বিমান ভারতের আকাশ সীমায় ঢুকবে, এয়ার স্পেসে ঢুকবে, সেটি নিশ্চিত করতে ভারতকে বাংলাদেশের তরফে রাষ্ট্রীয় পর্যায়ে অনুরোধ জানানো হয়েছে এবং সেই অনুরোধের প্রেক্ষিতে ভারতের শীর্ষ পর্যায় থেকে নির্দেশনায় এবং সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষিতে সেই আকাশ সীমা খুলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের একটা সামরিক বিমান, যেই বিমানে করে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে গণভবন থেকে ভারতে নিয়ে আসা হয়েছে, সেই বিমানটিকে ঢুকতে দেওয়া হয়েছে। শুধু কি তাই, 5ই আগস্ট শেখ হাসিনা যখন গণভবন ছেড়ে ভারতের সীমায় ঢুকেছেন, তখন তো সেই বিমানে, সামরিক বিমানে, তিনি এবং শেখ রেহানা ছাড়াও বাংলাদেশের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা ছিলেন। এবং কারা ছিলেন সেই শীর্ষস্থানীয় কর্মকর্তা, সেটা বাংলাদেশের আগঢাক করা হলেও যেমন শেখ হাসিনা জানেন, শেখ রেহানা জানেন, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানেন, ঠিক তেমনি তো সেই বিষয়টি ভারত সরকারও জানে। কাজেই ভারত সরকারের প্রশ্ন হচ্ছে, সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা সামরিক বিমানে করে একজন প্রধানমন্ত্রীকে যখন ভারতে রাষ্ট্রীয়ভাবে অনুরোধ করে এসে দিয়ে গেছে তাকে নিরাপদে রাখবার জন্য, তখন এটা নিয়ে বাংলাদেশের বর্তমান সরকার, যাদেরকেও নাকি আবার সেই সেনাবাহিনী বসিয়েছে, তারা কেন রাজনীতি করছে? শেখ হাসিনা সম্ভবত সেজন্যই জানেন ইউনূস সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের এ সাহস হবে না যে তারা বিমান পাঠাবেন যে বিমানে করে শেখ হাসিনা যেতে পারবেন দেশে। বাংলাদেশ সরকার একটা নোট ভার্বাল পাঠিয়েছে ভারত সরকারকে, যেই নোট ভার্বাল, এরকম একটা নোট ভার্বাল কূটনৈতিক যোগাযোগের একদম একটা খুবই প্রাথমিক পর্যায়, এবং এরকম একটা চিঠি বাংলাদেশ সরকার ভারত সরকারকে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে যাতে প্রত্যর্পণ করে দেওয়া হয়, সেরকম একটা চিঠি ডিসেম্বরেও পাঠিয়েছিল ভারত সরকার। তখনও বলেছিল যে তারা দেখছে, চিঠিটা খতিয়ে দেখছে। এবারও বাংলাদেশ সরকারের চিঠি পেয়ে ভারত সরকার সেই প্রতিক্রিয়াই জানিয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সেই প্রতিক্রিয়াই জানিয়েছে যে
ভারত সরকার বাংলাদেশের চিঠি পেয়েছে, তারা খতিয়ে দেখছে। বাংলাদেশ সরকারও নাটক করছেন। তারা জানেন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা শেখ হাসিনাকে ভারতে রেখে এসেছেন, আর অন্যদিকে এখন তারা নাটক করছেন নোট ভার্বাল পাঠিয়ে যে ভারত থেকে তারা এই প্রক্রিয়ায় নাকি প্রত্যর্পণ করে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসবেন। এখন সেই নাটকে সরকারকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। শুনে আসি শেখ হাসিনা কি বলেছেন, আর তারপর এই বিষয়টি নিয়ে আলাপ করতে চাই যে ঠিক কিভাবে 5ই আগস্ট গণভবন থেকে কোন কোন শীর্ষ সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে বের করে নিয়ে গেলেন এবং তারপর তাকে প্রথমে সামরিক হেলিকপ্টার এবং তারপর সামরিক বিমানে করে ভারতের সামরিক বিমান ঘাঁটি হিন্ডন পর্যন্ত পৌঁছে দিয়ে এলেন। কারা ছিলেন সেই সামরিক কর্মকর্তারা? শুনে আসি শেখ হাসিনা কি চ্যালেঞ্জ দিচ্ছেন। বাংলাদেশে আসবোই, আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে না। আর যদি সাহস থেকে পাঠান, প্লেন পাঠান, আমি চলে যাব, দেখি কার কারে কতটা মাথা আছে, কার ফাঁসির দড়ি কত শক্ত, কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে, আমি সেটা দেখে নেব। হ্যাঁ, আমি ঘটনাচক্রে আমি চলে আসতে বাধ্য হয়েছি, কিন্তু আমি বাংলাদেশে ফিরবই। এই বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাবে, দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের শাস্তি দেব, এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে তুলে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো। আমরা বিজয় জাতি, আর 2 দিন পরেই তো আমাদের বিজয় মাস। কাজে এই বিজয় মাসেই সকলে ঐক্যবদ্ধ হতে হবে। এই খুনি, সুদখোর, জঙ্গি শাসক আর ওই যুদ্ধাপরাধী জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, সেটাই আমাদের প্রতিজ্ঞা, এবং তা আমরা করব। শেখ হাসিনা যে একটা সামরিক হেলিকপ্টারে চড়ে প্রথম গণভবনের কাছের একটি হেলিপ্যাডে গিয়ে ওঠেন, সেই ছবিটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনে 5ই আগস্ট শেখ হাসিনা গণভবন ত্যাগ করবার কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে। কিন্তু শেখ হাসিনা যে শেষ পর্যন্ত ভারতে গিয়ে পৌঁছেছেন একটা সামরিক বিমানে করে বাংলাদেশের, এবং ভারতেরও একটা সামরিক বিমান ঘাঁটিতে গিয়ে পৌঁছেছেন, সেই খবরটা 6ই আগস্টে নিশ্চিত হওয়া যায় আন্তর্জাতিক ফ্লাইট রেকর্ড রাখার সংস্থা ফ্লাইট রেডার 24.com এর বরাত দিয়ে। সেই তথ্যটি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে দেবার পর, এবং ইন্ডিয়া টুডের বরাতে তখন বাংলাদেশের প্রায় সকল সংবাদ মাধ্যম পত্রিকাগুলো সেই খবরটি প্রকাশ করে। শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন AJAX 1431 এই ফ্লাইটে। এটি সেনাবাহিনীর একটা পরিবহন বিমান, এটি সেনাবাহিনীর একটা C-130J হারকিউলিস বিমান, এবং তখন ফ্লাইট রাডারের তথ্যানুসারে এই খবরটা পাওয়া গিয়েছিল যে এই হারকিউলিস বিমানটি 5ই আগস্ট বিকেলে বাংলাদেশ থেকে রওনা হওয়ার পর কলকাতার দিকে যেতে শুরু করে, পরে পথ পরিবর্তন করে নয়াদিল্লির দিকে রওনা হয়, আর দিল্লির সময়, ভারতীয় সময় বিকাল 5:30টার দিকে দিল্লির কাছে গাজিয়াবাদে ভারতের বিমান ঘাঁটি হিন্ডনে শেখ হাসিনার বিমানটি অবতরণ করেন, এবং শেখ হাসিনাকে সে সময় অভ্যর্থনা জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সম্প্রতি ভারতের 2 সাংবাদিক দীপ হালদার, জয়দীপ মজুমদার আর বাংলাদেশের সাংবাদিক শহীদুল হাসান খোকন 2024-এর জুলাই আগস্ট আন্দোলন নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশ নামের যে বই লিখেছেন, সেখানে তারা বলছেন যে শেখ হাসিনা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ঘরের মধ্যে থাকা তার সকল কর্মকর্তার উদ্দেশ্যে বলছিলেন যে দেশ ছেড়ে যাবার চেয়ে মৃত্যু ভালো, এবং একরকম গণভবন থেকে শেখ রেহানা নাকি টেনে হিচড়ে হাসিনাকে গাড়িতে তুলেছিলেন। এটা হচ্ছে সেই বইয়ের বয়ান, যেটা বাংলাদেশে আবার রোববার দিনেও বিভিন্ন সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে মানব জমিনের খবরের সূত্রে। সেই বইটিতে লেখকেরা বলছেন যে বিভিন্ন বাহিনীর প্রধানেরা, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, কেউই যখন শেখ হাসিনাকে রাজি করাতে পারেন না, এবং শেখ হাসিনা গোঁ ধরে বসে ঘরে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন যে দেশ ছেড়ে যাওয়ার চেয়ে মৃত্যু ভালো, তারপরে ভারত থেকে একজন উচ্চপদস্থ কর্মকর্তার ফোন আসে ওই বইটি অনুসারে, এবং তাকে তারা বলেন যে আপনি যদি এই সময়ে দেশ না ছাড়েন তাহলে একদিকে যেমন আপনার জীবন বিপন্ন হবে, তেমনি আপনার যেসব কর্মকর্তারা আছেন, আপনার নিরাপত্তায় নিয়োজিত এবং ব্যক্তিগত কর্মকর্তারা, তাদের জীবনও বিপন্ন হবে। ওই সময়েই যেহেতু মানুষের ঢল গণভবনের দিকে আসতে শুরু করেছিল, সে কারণে তখন কাছের একটা হেলিপ্যাডে, গণভবনের হেলিপ্যাড বলছে বইটি, গণভবনের হেলিপ্যাডে নিয়ে যাওয়া হয় শেখ হাসিনা, শেখ রেহানাকে। সেখানেই তারা একটা MI-17 হেলিকপ্টারে ওঠেন, এবং সেই হেলিকপ্টার করে তারা তেজগাঁও বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর সেখানে প্রস্তুত C-130J সুপার হারকিউলিস বিমানটি, মানে যে বিমানে করে পরে তারা হিন্ডন গেলেন, সেই বিমানটিতে তারা ওঠেন। এবং বইটিতে লেখা হচ্ছে যে ভারতের আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে ভারতের কয়েকটি জেট বিমান হাসিনা ও রেহানাকে বহনকারী বিমানটিকে পাহারা দিয়ে নিয়ে যায় গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে। এবং যেটা বলছিলাম, সেনাবাহিনীর সেই বিমানে, বাংলাদেশের সামরিক পরিবহন বিমানে যখন শেখ হাসিনা আর শেখ রেহানা গিয়ে হিন্ডনে নামলেন,
তখন সেই বিমানে বাংলাদেশের সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর অত্যন্ত উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। ওই বইটি বলছে বটে যে গণভবন থেকে যখন শেখ হাসিনা বের হচ্ছেন তখন সেনাপ্রধানও সেখানে উপস্থিত, কিন্তু মনে রাখবেন সেনাপ্রধান তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করছেন সেনা সদরে তার সেনা ভবনে বসে, এবং সেনাপ্রধান ততক্ষণে উত্তরায় সেনাবাহিনী মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকানোর জন্য যে বাহিনী নিয়ে প্রহরা দিচ্ছিলেন ঢাকার প্রবেশ মুখে, সেটির দায়িত্বে নিয়োজিত ব্রিগেডিয়ার জেনারেল রফিককে ততক্ষণে সেনাপ্রধান ওয়াকার সেনা সদর দপ্তর থেকে বলে দিয়েছেন তিনি যাতে ব্যারিকেড তুলে নেন এবং মানুষের স্রোতকে ঢাকা অভিমুখে গণভবন অভিমুখে যেতে দেন। কাজেই সেনাপ্রধান ওয়াকার বিমানেও চড়ে বসেননি কিংবা তিনি ছিলেন না গণভবনে সে সময়। তাহলে কারা দুজন ছিলেন? এই বিষয়গুলো কেন ইউনূস সরকার জানছে না, জানাচ্ছে না, এর কৈফিয়ত কেন সেনাবাহিনীর কাছ থেকে নিচ্ছে না? আমার কাছে অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে যে তথ্য আছে তাতে আমি জানতে পারি যে শেখ হাসিনার নিরাপত্তায় নিয়োজিত SSF স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রধান জেনারেল নাজমুল ছিলেন শেখ হাসিনার সঙ্গে, মানে জেনারেল পর্যায়ের সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন, শেখ হাসিনা শেখ রেহানার সাথে সেই বিমানে ছিলেন বাংলাদেশের কোনো একটি বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাও। তো তাহলে ইউনূস সরকারকে শেখ হাসিনা আবার বিমান পাঠানোর চ্যালেঞ্জ দেবেন না কেন বলুন? শেখ হাসিনাকে যদি আবারও সর্বোচ্চ কর্মকর্তাদের, সর্বোচ্চ সেনা কর্মকর্তাদের প্রহরায় নিয়ে আসবার জন্য বিমান না পাঠানো হয়, তাহলে শেখ হাসিনা ফেরেন কি করে? ইউনূস সরকারকে এই বোঝাপড়াটা তার সরকারের কর্মকর্তাদের সঙ্গে আগে সেরে নিতে হবে, মানে তার সেনাবাহিনীর সঙ্গে, তার সশস্ত্র বাহিনীর সঙ্গেই আগে পরিষ্কার করতে হবে যে কি শর্তে তারা ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে এসেছে, আর কি শর্তে তারাই বা শেখ হাসিনাকে সেখান থেকে ফেরাতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে বাংলাদেশের একটি আদালত প্লট দুর্নীতি মামলায় যে সাজা প্রদান করে রায় ঘোষণা করলো সে বিষয়ে আমার কোনো মন্তব্য নেই, কোনো বিশ্লেষণও নেই। শুধুমাত্র একটু জানানোর চেষ্টা করব এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম কি বলছে, আন্তর্জাতিক রাজনীতিতে টিউলিপের বিরুদ্ধে এই রায় কি প্রভাব ফেলতে পারে, অথবা বিশেষ করে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াতে পারে, এই রায়ের ফলে টিউলিপ সিদ্দিকীর নিজের উপরে কী ধরনের প্রভাব পড়তে পারে। আপনারা জানেন যে প্লট দুর্নীতির অভিযোগে দায়ের করা দুদকের একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, তার বোন শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড এবং তার মেয়ে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্য সরকারের সাবেক মন্ত্রী, তাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা প্রদান করা হয়েছে। রায় ঘোষণার পরে বিচারক কি বলছেন রায় ঘোষণার সময়, যে টিউলিপের বিরুদ্ধে অভিযোগ এই যে পূর্বাঞ্চলে মা, ভাই ও বোনের প্লট বরাদ্দের তিনি তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে খালা শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ ও প্রভাব বিস্তারে ভূমিকা রাখেন। এই হচ্ছে রায়ের সময় বিচারক এই মন্তব্যটি করেন। এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কিভাবে ট্রিট করছে এই সংবাদটিকে? বিশ্বের প্রায় সব প্রভাবশালী গণমাধ্যম এই নিউজ প্রকাশ এবং প্রচার করতে গিয়ে সবাই টিউলিপ সিদ্দিকীকে ব্রিটিশ এমপি বা ফর্মার মিনিস্টার হিসেবেই উল্লেখ করেছে এবং একই সঙ্গে তার অনুপস্থিতি যে এই মামলা পরিচালনা হয়েছে, বিচারের রায় দেওয়া হয়েছে, সেগুলো এক বাক্যে তুলে এনেছে। আমি যদি বলি একটু, দ্য গার্ডিয়ান বিশ্বের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম, ব্রিটেনের পত্রিকা, তারা লিখছে, শিরোনাম করছে, হোয়াট লিড টু বাংলাদেশ ট্রায়াল অফ ফর্মার ইউকে মিনিস্টার টিউলিপ সিদ্দিক ইন হার অ্যাবসেন্স। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স বলছে, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক sentenced in absentia to 2 years in prison in Bangladesh graft case. BBC তারাও শিরোনাম করছে, টিউলিপ সিদ্দিক এমপি গিভেন জেল সেন্টেন্স ইন বাংলাদেশ আফটার ট্রায়াল ইন হার অ্যাবসেন্স। আরও অনেক প্রভাবশালী গণমাধ্যম এই বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। বিবিসি তাদের খবরে যেটি বলছে যে লেবার পার্টি অর্থাৎ টিউলিপ সিদ্দিকী যে দলের সংসদ সদস্য বা সাবেক মন্ত্রী ছিলেন, সেই দলের একজন মুখপাত্র বলছেন যে দলটি এই রায়কে স্বীকৃতি দিতে পারেনি, অর্থাৎ ব্রিটিশ লেবার পার্টি। আইনজীবীরা, টিউলিপ সিদ্দিকীর যে আইনজীবীরা, প্রভাবশালী কয়েকজন আইনজীবী গত কয়েকদিন আগে বাংলাদেশ হাইকমিশন চিঠি দিয়েছিলেন, সেটি তুলে ধরে তিনি বলছেন, আইনজীবীরা তুলে ধরেছেন যে টিউলিপ সিদ্দিক এই মামলায় ন্যায্য আইনি প্রক্রিয়ার সুযোগ পাননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্য তাকে কখনো জানানো হয়নি। তার আইনি দলের মাধ্যমে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করা সত্ত্বেও এটি করা হয়েছে এবং এটি স্পষ্ট যে
মিসেস সিদ্দিক লেবার দলের কোনো ধরনের তদন্ত বা দলীয় শাস্তিমূলক ব্যবস্থার আওতায় নেই এবং তিনি লেবার পার্টির সদস্যপদ এবং হাউস অফ কমন্সের লেবার হুইপ হিসেবেই বহাল রয়েছেন। ওই মুখপাত্র অর্থাৎ লেবার পার্টির স্পোকসম্যান তিনি বলছেন যে ব্রিটিশ সরকার থেকে সিদ্দিকের পদত্যাগের আগে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের স্বাধীন নীতিশাস্ত্র উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস বলেছিলেন যে তদন্তের পর তিনি অন্যায্যতার কোনো ধরনের প্রমাণ পাননি। গার্ডিয়ান, ব্রিটেনের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম, তারা বলছে টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না, কারণ এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো ধরনের প্রত্যর্পণ চুক্তি নেই। তবে বাংলাদেশ সরকার ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানাতেই পারে, কিন্তু তাতে কোনো কাজ হবে না। দ্য গার্ডিয়ান বলছে কারাদণ্ডের সাজায় তিনি তার বাবা মায়ের জন্মস্থানে ভ্রমণ করতে পারবেন না এবং বাংলাদেশের মিত্রদের সাথে ভ্রমণেও প্রভাব ফেলতে পারে। অর্থাৎ টিউলিপ সিদ্দিকী যে তার আত্মীয় স্বজনের সাথে বাংলাদেশ ভ্রমণে আসবে সেটি তো আর সম্ভব নয়, সেটি বলার চেষ্টা করা হচ্ছে। এবং যুক্তরাজ্য আর বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের জন্য এই সাজা রাজনৈতিকভাবে কঠিন হতে পারে। তার মানে যুক্তরাজ্য বাংলাদেশের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াতে পারে তার একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে দ্য গার্ডিয়ানে। এর আগে তো আমরা জানি যে টিউলিপ সিদ্দিকীর পক্ষে ব্রিটেনের 6 প্রভাবশালী আইনজীবী লন্ডনে বাংলাদেশ হাই কমিশনারের কাছে একটা চিঠি দিয়েছিল এই মামলার বিচার কাজ পুনর্বিবেচনা করতে, টিউলিপ সিদ্দিকীকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের সুযোগ করে দেওয়ার জন্য। তারা কিন্তু বলেনি যে এটি কোনো প্রয়োজন নেই, এটি করা যাবে না, এটা ফেক। তারা বারবার বলার চেষ্টা করেছেন টিউলিপ সিদ্দিকীকে এই মামলা ফেস করার জন্য যথাযথ কোনো ধরনের কোনো সুযোগ দেওয়া হয়নি। এবং বাংলাদেশের পক্ষ থেকে যে বলা হচ্ছিল যে তিনি পলাতক, তারা বলছিলেন যে তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি তো এখন এই মুহূর্তে ব্রিটেনে অবস্থান করছেন। ব্রিটেন সরকারের একজন সাবেক মন্ত্রী, তিনি হাউস অফ কমন্সের সদস্য। তার বিরুদ্ধে যেসব অভিযোগ, যেসব নোটিশ গেছে বাংলাদেশের কোনো এক ঠিকানায়, সেখানে তো তার পাওয়ার কথা নয়। ইচ্ছা করলেই বাংলাদেশ সরকার বা রাষ্ট্রপক্ষ বা আদালত কর্তৃপক্ষ টিউলিপ সিদ্দিকীর বর্তমান ঠিকানায় সবাই জানে যে তিনি কোথায় আছেন, কীভাবে আছেন। ব্রিটেনের হাউস অফ কমন্সে তার নামে চিঠিপত্র আসতে পারত, সেটিও করা হয়নি। এবং আমরা জানি যে সেই প্রভাবশালী 6 সদস্য কারা ছিলেন। তাদের মধ্যে 2 জন সাবেক অ্যাটর্নি জেনারেল এবং সবাই প্রায় কেসি অর্থাৎ কিংস কাউন্সিল। এবং একই সঙ্গে এই মুহূর্তে যে দল ক্ষমতায় ব্রিটেনে লেবার পার্টির মূল প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির একজন সাবেক আইনমন্ত্রীও রয়েছেন এই 6 আইনজীবীর তালিকায়। কে ছিলেন? ডমিনিক গ্রিভ, সাবেক অ্যাটর্নি জেনারেল, যিনি ডেভিড ক্যামেরনের সময় তিনি অ্যাটর্নি জেনারেলের ভূমিকা পালন করেছেন, দায়িত্ব পালন করেছেন। এর সঙ্গে ছিলেন রবার্ট বাকল্যান্ড, তিনিও কেসি এবং সাবেক অ্যাটর্নি জেনারেল। ডেভিড গক, সাবেক আইনমন্ত্রী কনজারভেটিভ পার্টির, মানে কনজারভেটিভ পার্টি যখন ক্ষমতায় ছিল ব্রিটিশ সরকারের আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। চেরি ব্লেয়ার, সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সহধর্মিণী। প্রফেসর ফিলিপস স্যান্ডস এবং জেফ্রি রবার্টসন। আমি আগে জানিয়েছিলাম যে কি হতে পারে টিউলিপ সিদ্দিকী যদি এই মামলার বিরুদ্ধে পাল্টা কোনো মামলা করেন, মানহানি মামলা, সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও বড় অঙ্কের জরিমানা গুনতে হতে পারে। একই সঙ্গে দুদককেও এ ধরনের বিষয়ের আওতায় আসা লাগতে পারে। সবচেয়ে বড় কথা, শেখ হাসিনার বিরুদ্ধে যে হত্যাকাণ্ডের মামলা, সেই রায়, এগুলো নিয়ে যেমন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম তো শুধু নয়, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, এমনকি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনেও এসব বিষয়ে প্রশ্ন তুলেছে। অতএব টিউলিপ সিদ্দিকীর এই বিষয়টি আরও হালকা করে তুলতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে যেই রায়গুলো হচ্ছে সেগুলোকে।